বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। মাধবীলতার কানে শব্দটা যেতেই যেন সম্বিত ফিরে পেল। বিদ্যুতের মতো কাছে চলে এলো সে, এই শরীর নিয়ে। অনিমেষ, এ কী চেহারা হয়েছে তোমার? অনিমেষ হাসবার চেষ্টা করলে পারল না। তুমি ভালো আছো অনি? এবার পেছনে মানুষের অস্তিত্ব টের পাওয়া গেল। মেঝেতে কার্পেট পাতা, হাঁটা চলার আওয়াজ হয় না। অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল জনাচারেক মানুষ ওর পেছনে এসে দাঁড়িয়েছে। তাদের গায়ে ইউনিফর্ম না থাকলেও চেহারা দেখলেই বোঝা যায় তারা পুলিশ। অফিসারটি এবার এগিয়ে এলেন। অনেক দিন বাদে আপনাদের দেখা হলো, তাই না? অবশ্য অনিমেষবাবু যদি নিজে আপনার কথা আমাদের জানাতেন তাহলে অনেক আগেই সাক্ষাতের ব্যবস্থা করতে পারতাম। অনেক কষ্টে আপনার অস্তিত্ব আবিষ্কার করতে হয়েছে, মাধবীলতা দেবী। তবে দেরি হলো বলে আফসোস করে লাভ নেই। বেটার লেট দেন নেভার। আপনার এই অবস্থায় অনিমেষবাবু আপনাকে ছেড়ে আছেন কি করে তাই বুঝতে পারছি না। মাধবীলতা গলার স্বর পাল্টে গেল। আপনারা ধরে রেখেছেন বলেই তো এখানে থাকতে হচ্ছে। জেনে শুনে এরকম কথা বলছেন কেন? ঠিক কথা, আমরা ধরে রেখেছি কটা মাস মাত্র। তার আগে উনি আপনার ত্রিসীমানায় ঘেঁষেননি স্বইচ্ছায়। আমরা ভেবেছিলাম উনি আপনাকে স্ত্রী হিসেবে ক্লেম করবে না। অবশ্য সেটা ভুল হয়েছে, উনি করেছেন। আপনি ভাগ্যবতী। অফিসার হাসল। মানে? মাধবীলতা দেবী, আপনার স্কুল কিংবা আগে যে হোস্টেলে থাকতেন সেখানে খোঁজ নিয়ে দেখা গেছে আপনার মিত্র হবার কোনো নোটিফিকেশন নেই। কবে আপনাদের বিয়ে হলো সে খবর কারো জানা নেই। অথচ আপনার শরীর বলছে আপনি মা হতে যাচ্ছেন। ব্যাপারটি যদি বৈধ না হয় তাহলে? অনিমেষ চাপা গলায় বলল, কেন বাজে কথা বলছেন? মাধবীলতা আমার স্ত্রী, কথা আগেও বলেছি। গুড, সে কথাই আমি বলতে চাইছি। মুখের কথাই যথেষ্ট। আমরা কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাই না। আপনাকে এত কথা বলার উদ্দেশ্য এই যে দায়িত্ব জ্ঞানহীন হবেন না। আপনার স্ত্রীর আপনার কথা মেনেই বলছি। আপনার স্ত্রীর কাছে এই সময় থাকা উচিত। আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন। কিভাবে? আপনি জানেন মহাদেব একজন নটোরিয়াস লোক। তার ঠিকানা আপনি জানেন। জানি সেখানে সে এখন নাও থাকতে পারে, তবুও আমরা তার একটা ক্লু পেতে পারি। এটা আমার প্রস্তাব। আপনি যদি ঠিকানাটা বলেন আমরা এখনই আপনাকে ছেড়ে দেব। ব্যাপারটা কেউ জানতে পারবে না। আপনার কোনো ফেলো কমোডেডরা টেরও পাবে না। এই সময় ওর সঙ্গে আপনার থাকা উচিত। অনিমেষ ঘাড় নাড়ল। আপনারা মিথ্যে চেষ্টা করছেন। তাহলে আপনি কোঅপারেশন করবেন না? যা ইচ্ছে ভাবুন। অফিসার কি ওকে একটু বুঝিয়ে বলবেন? মাধবীলতা বলল, ও যা ভালো মনে করছে তাই করছে। সঙ্গে সঙ্গে অফিসার বলে উঠল সামান্য গলা তুলে, তাহলে আপনাকে অ্যারেস্ট করছি। অনিমেষ চেঁচিয়ে উঠল, কেন? আপনার সঙ্গে আতাতের জন্য, দেশদ্রোহিতার জন্য। দেশদ্রোহী নাকি বিপ্লব? থু, সাধারণ মানুষ আপনাদের নাম শুনলে ভয় পায়। একটা অর্গানাইজড ডাকাতের দল আপনারা। ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করতে চেয়েছেন। অনিমেষবাবু, দিস ইজ দ্য লাস্ট টাইম। আপনার স্বপ্নের আন্দোলন ভেসে গেছে। যারা পারছে বিদেশ পালাচ্ছে, বেশিরভাগই ধরা দিচ্ছে, নেতারা জেলে। এখন আর আপনাদের অস্তিত্ব কিছু নেই। তাই বলছি খামোখা জেদ করবেন না। মহাদেববাবুর ঠিকানাটা বলুন। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। কি রোগা হয়ে গেছে মেয়েটা। কণ্ঠের হাড় বেরিয়ে গেছে, গালের হাড় উঁচু, শরীর ফ্যাকাশে। অনিমেষের খুব ইচ্ছে করছিল দুহাতে মাধবীলতাকে জড়িয়ে বুকের আড়ালে রাখতে। মাধবীলতার দিকে তাকাতেই সে দু চোখে যেন ইচ্ছেটাকেই বোঝাতে লাগলো। সে কোনো রকমে জিজ্ঞাসা করলো, কোথায় আছো এখন? দেখুন কি চমৎকার দায়িত্বজ্ঞান। আপনি কোথায় আছেন সে খবর আপনার স্বামী রাখেন না। অবশ্য আপনার স্বামী যদি হন। কি হলো, চুপ করে আছেন যে? অনিমেষের মাথায় গনগনে আগুন ছড়িয়ে পড়ল। এই যে, আপনি যা বলার আমাকে বলুন। শাট আপ, চেঁচাবেন না। আপনি চুপ করে আছেন কেন? আমার কথা বলতে ঘেন্না করছে। অনিমেষ দেখল অফিসারের ডান হাত চাবুকের মতো বাতাস কেটে মাধবীলতার গালে আছড়ে পড়ল। লোকটা মাধবীলতাকে চড় মারল। নিজের শরীরের কথা খেয়ালে থাকলো না অনিমেষের। প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল অফিসারটির উপর। কিন্তু কিছু বোঝার আগে সে শূন্যে ভাসতে দেখল নিজেকে। সঙ্গে সঙ্গে কোমর একটা প্রচণ্ড আঘাত অনুভব করলো। ব্যথাটা এমন মারাত্মক যে কোকিয়ে উঠে নিঃসারে মেঝেতে পড়ে থাকলো। ওকে টেনে তোলা হলো। তারপর টানতে টানতে চেয়ারে বসিয়ে কতগুলো বেল্ট দিয়ে এমনভাবে বেঁধে দেওয়া হলো যাতে সামান্য নড়াচড়া না করতে পারে। কোমরের তলায় শরীরের অবশিষ্ট অঙ্গগুলোর অস্তিত্ব টের পাচ্ছিল না অনিমেষ। এতক্ষণ মাথার ভেতরটা চৈত্রের
আকাশ হয়েছিল। এবার একটু একটু করে চিন্তা করার ক্ষমতা ফিরে আসতে সে মাধবীলতার দিকে তাকালো। সে কি ঠিক আছে? নিজের চোখে বিশ্বাস করা শক্ত। অনিমেষ একবার জোরে চোখ বন্ধ করে আবার স্বচ্ছ করার চেষ্টা করলো। মাধবীলতার মাথার নিচের দিকে ঝুঁকে পড়েছে, দুটো হাত উঁচু করে লোহার বালার সঙ্গে বাঁধা। বালা দুটো উপরের কড়িকাঠে ফাঁস দেওয়া, একটা দড়ির সঙ্গে নেমে এসেছে। দুটো হাত উপরে টান টান থাকায় ও শাড়ির আঁচল খসে পড়েছে। সন্তানের আবাসস্থল এখন কুৎসিত দেখাচ্ছে। মাধবীলতার চিবুক শক্ত, দাঁতে ঠোঁটে পেঁচে আছে সে। এই শুয়োরের দল, সাবধান বলছি, ওকে ছেড়ে দাও। অনিমেষের চিৎকার শুনে দাঁত বের করে হাসলো লোকগুলো। মাধবীলতার সামনে এসে অফিসার ছাড়া আরেকজন দাঁড়িয়ে। রোগা লম্বা, মুখের দিকে তাকালে বিশ্বাস করা যায় দু হাতে দুটো শিশুর গলা টিপতে পারে হেসে হেসে। লোকটি বলল, মা জননী, আমার নও, পেটের বাচ্চাটার, এবার দিগম্বরী হও, দর্শন করি। অনিমেষ পাগলের মতো চিৎকার করে উঠল। কোমরের তলায় কোনো সার নেই, দুহাত বাঁধা। পেছনের লোক চেয়ার ধরে রাখা একটুও নড়তে পারল না। মাধবীলতা ধীরে ধীরে মুখ তুলল। আপনারা কি চান? অফিসারটি একটু নড়ল, তার গলা অদ্ভুত পেলবতা। সামান্যই ওকে বলুন তো ঠিকানাটা জানাতে। এসব ঝামেলা কার ভালো লাগে বলুন? আমার উপর অত্যাচার করে কি অধিকারে? যে অধিকার ওরা মানুষ খুন করে, পুলিশের গলা কাটে, যে অধিকারে বিয়ে না করেও আপনার শরীরে এরা সন্তান দেয়। হঠাৎ অনিমেষের দিকে তাকে সোজা হয়ে দাঁড়ালো মাধবীলতা। শোনো, আমি মরে গেলেও তুমি এদের কিছু বলো না। আমার জন্য তুমি হেরে যেও না লক্ষ্মীটি। লম্বা লোকটি হা হা করে হাসতেই অফিসার চোখ টিপে তাকে ইঙ্গিত দিল। সে হাত বাড়িয়ে মাধবীলতার পরে থাকা আঁচল কুড়িয়ে নিল। তারপর মিউজিক্যাল চেয়ারের ভঙ্গিতে আওড়াচ্ছে। দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে, চলবে। অনিমেষ আর তাকাতে পারছিল না, কিন্তু পেছন থেকে ওর মুখ দুহাতে চেপে ধরল। সামনে তাকাও। অনিমেষ বাধ্য হয়ে দেখল। দেখেই শেষবার শক্তি ব্যবহার করে নিষ্ফল হলো। না, সে হেরে গেল। নিজেকে একটা অপদার্থ নির্জীব ক্লিব মনে হতে লাগলো। এখন মাধবীলতার শরীরে শাড়ি নেই। দাঁতে দাঁত চেপে মাধবীলতা মাথা পেছনে হেলিয়ে দাঁড়িয়ে আছে। অনিমেষের মুখ লোকটার হাতে ধরা। সে চোখ বন্ধ করতে আচমকা কপালে তীব্র জ্বলুনি শুরু হলো। অস্ফুট চিৎকার করতেই লোকটা একটা চুরুট ওর সামনে নাচাতে লাগলো। অনিমেষের কপাল জ্বলে যাচ্ছিল। লোকটা বলল, চোখ বন্ধ করে রাখলে চলবে না, দেখতে হবে, সব দেখতে হবে। এই সময় লম্বা রোগা লোকটা এগিয়ে এসে চুরুটটা নিয়ে মাধবীলতার কাছে ফিরে গেল। অফিসার এবার অনিমেষের দিকে তাকিয়ে বলল, কি মশাই, বলবেন না দেখবেন? অনিমেষ উত্তর দিল না। সে বুঝতে পারছিল তার কাছ থেকে কিছু শুনতে না পাওয়া পর্যন্ত ওরা মাধবীলতার উপর অত্যাচার চালাবে। এখন পর্যন্ত যা হয়েছে তা সহ্য করা যে কোনো মেয়ের পক্ষেই কষ্টকর। শুধু তার জন্যই মাধবীলতাকে জঘন্য অপমান সহ্য করতে হচ্ছে। একজন সন্তান সম্ভবা মহিলার পক্ষে এই অত্যাচার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। এরা তা জেনেও করছে, অথচ মাধবীলতা একটু মুখ খুলছে না। সে এখন কি করবে? চোখের উপর এই অত্যাচার দেখতে আর পারছে না। মহাদেবদা এখন আলিপুরদুয়ারে আছেন কিনা তা সে জানে না। যদি খবরটা দিয়েই দেয় তাহলে মহাদেবদার ক্ষতি নাও হতে পারে, কিন্তু মাধবীলতা বেঁচে যাবে। এক পলক চিন্তাটা মাথায় আসতেই সে ঠোঁট খুলেছিল। অফিসার তার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ মাধবীলতার আর্তনাদ শুনতে পেল সে। লম্বা লোকটা মাধবীলতার কোমরে চুরুটটা চেপে ধরেছে, কিন্তু আর্তনাদ যন্ত্রণার হলো মাধবীলতার গলা অনিমেষকে কাঁপিয়ে দিল। তুমি কিছু বলো না গো, আমার জন্য তুমি ছোট হও না। অনিমেষ মুখ বন্ধ করার আগে একদলা থুতু মাটিতে ফেলল। পেছনের লোকটা তখনই একটা অশ্লীল গালাগাল দিয়ে সজোরে ওর মাথায় আঘাত করল। এই সামনে তাকাও, চোখ বন্ধ করলে মুশকিলে পড়বে। অফিসার এবার এগিয়ে গেল ওর দিকে। থুতু ফেলা হচ্ছে? এখনও 20 দাঁত ভাঙেনি না? শেষবার বলছি, কথা বলুন। আপনি কেন বুঝতে চাইছেন না? আপনাদের কোনো চান্সই নেই। আন্দোলন ফান্দোলন দেওয়ালে শুরু হয়ে গেছে, সেখানেই থেমে যাবে। সাধারণ মানুষ চাইছেন আপনাদের। সবাই বুঝে গেছে সিআইএর টাকায় এরকম ধান্দাবাজি। আপনাকে আমি স্বচ্ছন্দে মেরে ফেলতে পারি, কারো কাছে জবাবদিহি করতে হবে না। নাও উই ডিসাইড। অনিমেষ কথা বলল না। কথা বলার শক্তি অবশিষ্ট ছিল না। সে চোখ খুলে রাখতে বাধ্য হচ্ছিল, কিন্তু দৃষ্টি এখন প্রায় সাদা। মাঝে মাঝে মাধবীলতার শরীর যীশুখ্রিস্টের আদল নিচ্ছে, নিয়েই আবার ঝাপসা হয়ে হারিয়ে যাচ্ছে। অফিসারের গলা কানে এলো, দেখুন, এই ভদ্রলোক আপনাকে ভালোবাসে না। আপনার শরীরে সন্তান এনে দিয়ে স্বচ্ছন্দে হাওয়া হয়ে গিয়েছিল। সামান্য একটা কথা বলে দিলে আপনাকে আমরা ছেড়ে দেব জেনে উনি মুখ বন্ধ করে আছেন।
তার মানে আপনার কি এখনও বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমরা উপরের দড়ি গুটিয়ে নিচ্ছি। না নিলে আপনার শরীর মাটি ছেড়ে উপরে উঠে যাবে। এইরকম শরীরে সেটা বেশ ডেঞ্জারাস হবে। ইনি যদি আপনার সন্তানের বাবা হন, তাহলে তার জন্ম হলে স্বাধীন ভারতবর্ষের পক্ষে বিপজ্জনক হতে পারে। মাধবীলতা কোনো কথা বলল না। কথাগুলো অনিমেষের মাথায় ছিন্ন ছিন্ন হয়ে ঢুকে একসময় জোড়া লাগতে সে চিৎকার করে উঠল। শেষবার সব বাঁধন ছিঁড়ে সে মাধবীলতার কাছে পৌঁছাবার জন্য মরিয়া হলো, কিন্তু এক পাও নড়তে পারল না সে। কিন্তু পেছনের লোকটির অসহিংস হাত তার চেতনাকে মুছিয়ে দিল। তলিয়ে যাওয়ার আগে অফিসারটি আক্ষেপ শুনতে পেল, আহ, এ সময় তোমাকে মারতে কে বলল? ও অজ্ঞান হয়ে থাকলে আজ আর কোনো কাজ হবে না। জেলখানা অনিমেষের সঙ্গে মাধবীলতাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। মাধবীলতা যে এসেছে তা অনিমেষের জানার কথা নয়। কিন্তু এখন পশ্চিম বাংলার জেলগুলো নকশাল ছেলেতে ভরে গেছে। সবার বিরুদ্ধে এরকমের অভিযোগ নয়, সবাই এক ধরনের ব্যবহার পায় না। ফলে বাইরের খবর ভেতর আসছিল নানান পথে। অনিমেষ জানল মাধবীলতা 3-4 দিন এসে ফিরে গেছে। আত্মীয় বন্ধুরা দেখা করতে এলে নির্দিষ্ট কোনো কয়েদিদের একটি বিশেষ ঘরে নিয়ে যাওয়া হয়। বিশেষ ব্যবস্থায় সাক্ষাৎকার ঘটে, মুখোমুখি নয়। এই জেলে একটা জালের আড়ালে রাখা হয়, পুলিশ বসে থাকে সামনে। তবে বিশেষ কয়েকজনের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি। অনিমেষ তাদের মধ্যে একজন। ক্রমশ এক ধরনের মানসিক যন্ত্রণার শিকার হয়ে পড়ছে অনিমেষ। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। মাধবীলতা এসেছিল এই খবর পেয়ে তার এক ধরনের উত্তেজনা হয়েছিল। ভীষণ দেখতে ইচ্ছে করছিল ওকে, কিন্তু পরক্ষণে নিজের কথা ভেবে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। অনেক হলো, মেয়েটার উপর আর বোঝা চাপাতে চায় না। মাধবীলতা দেখা করতে এসেছিল মানে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। বুকের ভিতর একটা জানার বাসনা তীব্র হয়। মাধবীলতার সন্তান সুস্থভাবে হয়েছে কি? হলে তাকে নিয়ে সে কোথায় আছে, কেমন আছে? কিন্তু সঙ্গে সঙ্গে তার একটা অপরাধ বোধ তাকে আচ্ছন্ন করে ফেলে। তার কোনো অধিকার নেই এসব জানতে চাওয়ার। সেই জীবনে কোনো দিন মেয়েটাকে আশ্রয় দিতে পারবে বলে মনে হয় না। যখন তখন চুপচাপ শুয়ে বসে দিন কাটে অনিমেষের ছোট্ট ছেলে, তার সঙ্গী। ওরা খুব সুন্দর নির্বাচন করেছে। প্রেসিডেন্সি পড়তো ছেলেটি, সুন্দর চেহারা, কিন্তু কথা বলতে পারে না, চিন্তা করতে পারে না, খাবার খাইয়ে দিতে হয়। পুলিশ ওর শরীর থেকে সমস্ত কেড়ে নিয়েছে। এই ঘরের দেওয়াল, ছাদ, দরজার মতোই ছেলেটির অস্তিত্বর কাছে। এ বরং ভালো, এরকম কাঠের মানুষ বলেই তাকে বিরক্ত হতে হয় না। সপ্তাহে একদিন ওর মা আসছেন, তখন একে বাইরে নিয়ে যাওয়া হয় সাক্ষাতের জন্য। ভদ্রমহিলা কাঁদেন আর ছেলেকে খাওয়ান। ছেলে কিছু টের পায় না, কাঠের পুতুল যেমন বোধশক্তি থাকে না। দেশের কথা জেলে সবাই জেনে গেছে। বস্তুত ওদের জেলটা এখন এই জেলের বন্দীদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশি অত্যাচারের পরিণাম হিসেবে সেই সেলের 2জন বন্দী সম্পর্কে অনেকেরই মমতা। একজন পৃথিবীতে থেকেও চিরকালের জন্য মুছে গেছে, আরেকজনের মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা নেই। কোমরের তলা থেকে শরীরের বাকি অংশ আর কাজ করছে না। মুখে একরাশ দাড়ি, চুল খোঁচা খোঁচা, দুহাতে ভর করে লেংচে লেংচে এগোতে হয়। ক্রমশ পা দুটো শুরু হয়ে আসছে। জেলখানার ডাক্তার আছে, কিন্তু চিকিৎসা তৎপরতা নেই। অনিমেষ বুঝতে পারে সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এর ওপর মাথায় এক ধরনের যন্ত্রণা মাঝে মাঝে তীব্র হয়ে ওঠে। সেই অপারেশনের পর থেকেই এটা একটু একটু করে বাড়ছে। তখন চিন্তা শক্তি লণ্ডভণ্ড হয়ে যায় তার। এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। আত্মহত্যা করার কথা ভাবলে কীরকম কাপুরুষ মনে হয় নিজেকে। কিন্তু দুহাতের উপর ভর করে ব্যাঙের ছাতার মতো থপথপ করে মেঝে লাফিয়ে যাওয়ার প্রতিটা মুহূর্ত তাকে অবসাদ এনে দেয়। নিজের অর্ধেক শরীরটাকে টেনে আনার পরিশ্রমে হাঁপিয়ে পড়ে সে। এর চেয়ে তার সঙ্গী ছেলেটির অবস্থায় যদি সে থাকতো তাহলে অনেক ভালো হতো। সম্পূর্ণ বোধহীন হলে পৃথিবীর কোনো কষ্টই আর কষ্টময় হতো না। জেলখানায় বসে অনিমেষ খবর পেল মহাদেবদা নিহত হয়েছেন। উত্তর বাংলা থেকে কলকাতায় এসে বেলেঘাটার এক গোপন আস্তানায় আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এই খবর ফাঁস হয়ে যায়। মাঝরাতে পুলিশ তাকে বন্দি করে। খবর এইরকম, তাকে ভ্যানের মধ্যে মেরে ফেলা হয়। আবার এও শোনা যাচ্ছে গড়ের মাঠে তাকে নামিয়ে নিয়ে চলে যেতে বলা হয়েছিল। হতবুদ্ধি হয়ে তিনি যখন এগুচ্ছিল তখন পেছন থেকে গুলি করে মেরে ফেলা হলো। বেশ দেরিতে পাওয়া খবর, কিন্তু অনিমেষ বুঝতে পারল মহাদেবদার মৃত্যুর জন্যই পুলিশ তার উপর থেকে হাত গুটিয়ে নিয়েছে। এখনও নাকি পুলিশ বনাম নকশালদের সংঘর্ষ চলছে। দেবরা, গোপীবল্লভপুর কিংবা বরানগড়ের সিথির নাম শোনা যাচ্ছে। এসবই বিক্ষিপ্ত ঘটনা। স্পষ্ট বোঝা যাচ্ছিল ভারতবর্ষে তাদের পুলিশ হয় হত্যা করছে নয় করছে।
আর যারা এই তত্ত্বে বিশ্বাসী নন তারা বিভিন্ন জেলে ছুড়ে ফেলছে। এরকম ঘটনা ঘটা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান কোনো পরিবর্তন হয়নি। প্রতি সপ্তাহে হিন্দি মুভি মুক্তি পাচ্ছে, লোকে তাই দেখার জন্য স্বচ্ছন্দে লাইন দিচ্ছে। অনিমেষ বুঝতে পারছে বিরাট ভুল হয়ে গেছে। নিজেদের প্রস্তুত না করে, দেশের মানুষকে সঙ্গী না করে, শুধুমাত্র বুক ভরা উত্তেজনা ও বিদেশি স্লোগানকে পাথেয় করে তারা সত্যি হঠকারিতা করে ফেলেছে। সে এখনও মনে করে এদেশের কমিউনিস্ট পার্টিগুলোর কাছ থেকে কোনো আশা করার নেই। এই রাজনৈতিক কাঠামোয় তারা শুধু একটা লেবেলাটা পার্টি মাত্র। সেই দলে না থেকে সে ঠিক কাজ করেছে, কিন্তু তার পাল্টা পথ বেছে নিয়ে তারা যেভাবে এগিয়েছিল সেটাও গোলকধাঁধার শেষ হলো। প্রতিটি প্রদেশের মানুষের মানসিকতা, জীবনযাত্রা, দৃষ্টিভঙ্গি ভিন্ন। এদের প্রত্যেকটা একটা সুতোয় বাঁধা আকাশকুসুম কল্পনা। এইসব তত্ত্ব নতুন নয়, আগেও জানা ছিল, কিন্তু উত্তেজনা মানুষকে অন্ধ করে দেয়। তখন মনে হয়েছিল প্রয়োজন বুঝতে পারলেই মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গী হবে। ব্যর্থ তারাই, কারণ দেশের মানুষকে তারা বোঝাতে পারেনি। অবসাদ আর অবসাদ। নিজের শরীরের দিকে তাকালে অবসাদে আচ্ছন্ন হতে হয়, নিজের দেশের দিকে তাকালে একই অবস্থা। অনিমেষের মাঝে মাঝে তাই মনে হচ্ছে তার সঙ্গে ভারতবর্ষের কোনো পার্থক্য নেই। এইভাবে লেংচে লেংচে পাছা ঘষ্টানি দিয়ে চলছে দেশটা। তাকে দাঁড় করবার কোনো ওষুধ কারও জানা নেই, আবার এই মুহূর্তে সে মরবেও না। এই জেলে নকশালপন্থী ছেলেদের অনেকেই তার মতন বিমর্ষ, কিন্তু কেউ কেউ এখনও খুব সিরিয়াস ভাবনা চিন্তা করে। তবে যত দিন যাচ্ছে তত ওরা ওকে এড়িয়ে থাকছে। তার শরীরে এই অবস্থা যে সে কোনো সাহায্য আসতে পারবে না, এ কথা ওরা বুঝেই তার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছে না। তাছাড়া নকশাল বাড়িকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল তার ভুলভ্রান্তিগুলো নিয়ে এর আলোচনা করতে ইচ্ছুক নয়। মাসের পর মাস চুপচাপ চলে যাচ্ছে। খুব কম ছেলের নামে কোর্ট কেসে উঠেছে, বেশিরভাগই থাকছে বিনা বিচারে। নাম পাল্টে পাল্টে স্বচ্ছন্দে রাখতে পারছে জেল কর্তৃপক্ষ। সেই প্রথম থেকে অনিমেষকে একবার কোর্টে তোলা হয়েছিল, কোনো কথা বলতে দেওয়া হয়নি, সে সুযোগও ছিল না। 48 ঘন্টার বেশি কাউকে বিনা বিচারে আটক রাখার আইন নেই, কিন্তু এদেশে আইন করলেই 100টা ফাঁক রাখা হয়। তাই একবার কোর্টের মুখ দেখে অনন্তকাল এখানে বাস করতে হতে পারে। তাছাড়া এই ব্যাপারে অনিমেষের নিজস্ব কোনো তাড়াহুড়া নেই। এই সেল থেকে বেরিয়ে সে কোথায় যাবে, যে মুখ প্রথমেই মনে পড়ে তা মাধবীলতার। মাধবীলতার কথা ভাবলেই এখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। একটা তীব্র অপরাধ বোধ তাকে সারাক্ষণ বল্লমের মতো খুঁচিয়ে মারে। সে নিঃশ্বাস বন্ধ করে অতীতের ঘটনাগুলোকে খুঁটিয়ে ভেবেছে অনেকবার। ইউনিভার্সিটি পড়তে মাধবীলতা কী দেখে তাকে ভালোবেসেছিল। অনিমেষ কোনো স্থির জায়গায় দাঁড়িয়ে নেই জেনেও এক কথায় নিজের নিরাপদ আবাস ছেড়ে হোস্টেলে উঠে এলো। অনিমেষ যখন প্রতিদিন ঘটনার আবর্তে পাক খাচ্ছে, তখন মাধবীলতা স্থির হয়ে তার অপেক্ষায় ছিল। সামনে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই, অতীতটাকে নিজের হাতে মুছিয়ে দিয়ে এভাবে থাকতে মেয়েরাই পারে। শান্তিনিকেতনের সেই রাত, অনিমেষ কি একটু সংযত হতে পারত না? চিরকালের জন্য মাধবীলতাকে সে অগ্নিকুণ্ডে ঠেলে দিল, এবং সবশেষে অনিমেষের কাছ থেকে খবর আদায় করতে পুলিশ সেই মাধবীলতার উপরই অত্যাচার করেছে, কিন্তু মাধবীলতা মুখ খোলেনি। ভালোবাসা হয় সমানে সমানে, কিন্তু অনিমেষ বুঝতে পারছিল যে প্রতিটি স্তরে মাধবীলতার কাছে হেরে যাচ্ছে। এখন একটা দীর্ঘ দৌড় প্রতিযোগিতায় মাধবীলতা তাকে ছাড়িয়ে এত দূর এগিয়ে গেছে যে তার পক্ষে তাকে আর ধরা সম্ভব নয়। মাধবীলতার কোনো খবর সে এখন জানে না। স্কুলে চাকরি আছে কি না, সন্তান স্বচ্ছন্দে ভূমিষ্ঠ হয়েছে কি না, তাকে নিয়ে সে এখন কোথায় আছে, কিভাবে আছে তা জানতে পারছে না। এই সামাজিক ব্যবস্থায় একটি কুমারী মেয়ে হঠাৎ মা হয়ে গেছে, এই খবর সবাই কিভাবে নেবে তা জানার কথা। অনিমেষ সারা পৃথিবীর সামনে চিৎকার করে বলতে পারে মাধবীলতা তার স্ত্রী, কিন্তু যতক্ষণ না তাকে আইনের ছাপ পড়ছে ততক্ষণ মাধবীলতা কী করে লড়াই করছে। আর একটা চিন্তা আজকাল অনিমেষকে উত্তেজিত করছে। সে বাবা হয়ে গেল, তার রক্তের সৃষ্টি এখন পৃথিবীর বুকে। সে ছেলে কি মেয়ে তা জানা নেই, এবং সে সুস্থভাবে জন্মেছিল কি না তাও অজানা, কিন্তু মায়ের পেট থেকে সে নিশ্চয় অনুভব করেছে তার বাবার জন্য তার মা কিভাবে অপমানিত হয়েছে। এতটা দায় যে মুখ বুঝে বয়ে চলেছে, আজ জেল থেকে বেরিয়ে বাকি জীবনটা পাথর আর তার উপর চাপিয়ে তাকে মেরে ফেলতে চায় না অনিমেষ। সেই কারণে তার কোনো তাড়াহুড়া নেই এখান থেকে বের হবার। জলপাইগুড়িতে গিয়ে বাবা ও ছোটো মায়ের সামনে এই অবস্থায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাবা বিলাপ করবেন, তার সব আশা নির্মূল করে যে ছেলেটা নকশাল হয়েছে তাকে হয়তো তিনি ভৎসনা করতে পারেন, কিন্তু তাকে সেই কারণে পঙ্গু দেখলে তার আক্ষেপ অসহনীয় হয়ে উঠবে। না,
নিজের দায় কার উপর চাপিয়ে দেবে না। কিন্তু এরা যদি তাকে ছেড়ে দেয়, যদিও সে সম্ভাবনা নেই, তবুও তাহলে সে কোথায় যাবে? জেলে বসে অনিমেষ টের পায়নি কিছু। একদিন আচমকা চারধারে পাগলা ঘন্টি বাজতে শুরু করলো। অনিমেষ শুয়েছিল। শব্দ শুনে কোনো রকমে হামা দিয়ে দরজার ফাঁকে চোখ রাখলো। বাইরে মানুষ পাগলের মতো ছুটছে, বোমা পড়ছে ওপাশে, ছেলেরা দৌড়াচ্ছে গেটের ভেতর। এখান থেকে সামনের পুকুরটা দেখা যায়। অনিমেষ দেখলো 3-4টে পুলিশ দৌড়ে সেই পুকুরে ঝাঁপ দিল। তারপর ডুব দিয়ে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টা করছে হাস্যকরভাবে। মৃত্যু ভয় এখন ওদের চোখে মুখে। অনিমেষের মাথায় একটা চিন্তা ছলকে উঠল। তাহলে কি বিপ্লব শুরু হয়ে গেছে? জেল ভেঙে বন্দীদের উদ্ধার করা হচ্ছে? ভীষণ উত্তেজিত হয়ে পড়ল অনিমেষ। বাইরে তখন চেঁচামেচি, সবাই আকস্মাত ছাড়া পাওয়ায় রাস্তাটা যেন আবিষ্কার করে ফেলেছে। অনিমেষ চেঁচিয়ে ডাকতে লাগলো সামনে যে যাচ্ছে তাকেই। ওদের সেলে তালা দেওয়া থাকে না, বোধহয় পঙ্গু বলেই তালা খরচ করতে চায় না কর্তৃপক্ষ, কিন্তু বাইরে থেকে আটকানো থাকে দরজাটা। অনিমেষের ডাক কারো কানে যাচ্ছে না, অথচ এইরকম একটা মহান সময়ে সে যোগ দিতে পারছে না। এই কষ্টে অনিমেষকে পাগল করে তুলেছিল। বারংবার দরজার উপর ঝাঁপিয়ে পড়ছিল সে। নিজের শরীরের কথা ওই মুহূর্তে তার মাথায় ছিল না। তাকে ছেড়ে দিলে ওই গেট অবধি পৌঁছতে হয়তো তার 1 ঘন্টা লেগে যেতে পারে, এই বোধ কাজ করছিল না। হঠাৎ গুলির শব্দ কানে এলো। পরপর কয়েক রাউন্ড খুবই কাছে। কয়েকটা আত্মচিৎকার শোনা গেল এবং আচমকা বাইরে ছোটাছুটি থেমে গেল। যারা রাস্তা পার হতে পারেনি তারা যেন কে আছে আগে সেলে পৌঁছাতে পারবে এভাবে ফিরে আসতে লাগলো। এখন আর বোমার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু গুলি চলছে মাঝে মাঝে। তারপর সব চুপচাপ হয়ে গেল, একটু আওয়াজ নেই কোথাও। পুকুরে যে পুলিশগুলো ডুবেছিল ভাসছিল তারা ক্রমশ মাটির উপর উঠে এলো। ইউনিফর্ম পরা, সম্পূর্ণ সিক্ত, কিন্তু তাদের চেহারা যেন পাল্টে গেল। প্রচণ্ড ক্রোধে তারা ছুটে গেল অফিসারের ঘরের দিকে। কয়েক মিনিটের মধ্যেই সামনের লনটা পুলিশে ছেয়ে গেছে। দরজায় সেটে থাকা অনিমেষ ক্রমশ শিথিল হয়ে পড়ল। না, এটা কোনো বিপ্লব নয়। বিক্ষিপ্তভাবে জেল ভেঙে পালাতে চাইছিল কিছু ছেলে, কিন্তু কোথায় পালাতে চাইছিল? এই জেলের বাইরে যে ভারতবর্ষ, সেটা কি জেলের চেয়ে নিরাপদ? সেখানে কি ওদের কেউ চিরকাল আশ্রয় দেবে? সারা দেশ যেখানে শীতল হয়ে রয়েছে, সেখানে কয়েকটা কাঠকয়লার আগুন কি মূল্য আছে? এখন সেলে চিৎকার চলছে। পুলিশরা দল বেঁধে প্রতিটি সেলে ঢুকে বদলা নিচ্ছে। বন্দীদের যন্ত্রণায় এখন জেলের প্রতিটি দেওয়াল কাঁপছে। সামনের বারান্দায় বুটের শব্দ হলো। 3 জন এসে দাঁড়ালো দরজার সামনে। একজন বলল, না, এরা বের হয়নি। তাছাড়া একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আরেকজন পাগল। দ্বিতীয়জন থুতু ফেলল, সো হোয়াট, এরা তো সব এক রক্তের, আজ কাউকে স্পেয়ার করব না। শব্দ করে দরজা খুলে গেল। দরজা খুলতে অনিমেষের সঙ্গী হা করে খাওয়ার অভ্যেসটুকু তার হয়েছে। কুঁকড়ে পড়ে থাকা অনিমেষ দেখল একটা লাঠি ছেলেটাকে নির্মমভাবে আঘাত করলো। অন্য দুটো তার দিকে এগিয়ে আসছে। সেদিন যারা গা ঢাকা দিতে পেরেছিল তারা খুব সামান্য সময়ের জন্যই মুক্তির আনন্দ পেয়েছিল। শব্দটা এই মুহূর্তে ব্যবহার করতে অনিমেষের দ্বিধা আছে। সবসময় পুলিশের ছায়া পেছনে ঘুরছে। প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় কাটা হয়ে থাকতে হচ্ছে। সাধারণ মানুষ মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। এরকম পরিস্থিতিতে কি জেলের বাইরে খোলা আকাশ আনন্দের হয়? যারা ধরা পড়ছে জেলে ফেরত আসছে, তাদের অবস্থা কি হতে পারে তা অনুমান করা যেতে পারে। কিন্তু যারা জেলেই পড়েছিল তাদের উপর আক্রোশ মিটিয়ে নিয়েছে পুলিশ। অনিমেষের পাশে দীর্ঘ সময় পড়েছিল ছেলেটি। দেশ রক্তাক্ত। মোটা রুল সেখানে প্রবেশ করিয়ে শাস্তি দিয়ে গেছে ওরা ছেলেটিকে। যন্ত্রণায় কুকিয়ে উঠেছিল ছেলেটি। কাটা ছাগলের মতো ছটপট করছিল, কিন্তু সামান্য বাধা দেবার মন মানসিকতাও ছিল না ওর। এমনকি এত বড় আঘাত যে টের পেয়েছিল সেটাও মনে হচ্ছে না অনিমেষের। একটা গাছও বোধহয় ওর চেয়ে বেশি অনুভূতিশীল হয়ে থাকে। পঙ্গু বলে হয়তো অনিমেষের উপর এই বিভৎস আক্রমণটি করেনি, কিন্তু বেধড়ক পিটিয়ে গেছে ওরা ওকে। কপালের আঘাত ফুলে চোখ ঢেকে গেছে। একটা দাঁত থুতুর রং পাল্টে দিয়ে বেরিয়ে এসেছিল। ওরা চলে গেলে অনিমেষ অনেকক্ষণ চুপচাপ পড়েছিল। তারপর মুখের রক্ত মুছে ছেলেটিকে দেখল। উপর হয়ে পড়ে থাকা অর্ধনগ্ন শরীরটাকে তিত্তির করে কাঁপছে। ধোয়াতে হামা দিয়ে অনিমেষ ছেলেটির পাশে গিয়ে গায়ে হাত রাখল। এই যে শুনছো? এই ঘরে ওরা যেদিন প্রথম এসেছিল সেদিন থেকে অনিমেষ জানে ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। একটা মানুষের চোখের দৃষ্টি সাদা হয়ে যায় এমন করে তা কখনো জানতো না। এই ঘরে পায়খানা করে ফেললে রোজ দরজায় বসে অনিমেষকে চিৎকার করে পাহাদারকে ডাকতে হয়। কিন্তু
আজ ওর আঘাত দেখে না ডেকে পারল না। ছেলেটার কাঁপুনি কমছিল না। অনিমেষ ওর পাজামা টেনে টুনে ভদ্রস্থ করে চুপচাপ বসে থাকলো। কি হলো? হয় পঙ্গু, নয় শরীর থেকে বোধবুদ্ধি সম্পূর্ণ উধাও হয়ে ক্লিবের মতো বেঁচে থাকা জীবনের পরিণতি শেষ পর্যন্ত। এমন যদি হতে বিপ্লবের চূড়ায় পৌঁছে ওরা সিঁড়ির কাজ করেছে, পরের মানুষেরা সেই সিঁড়ি বেয়ে তরতর করে উঠে যাবে, তাহলে নিজেদের এতটা অসার বলে মনে হতো না। পুলিশ খুনের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল, কিন্তু সে ব্যাপারে কোনো খবর তার কাছে নেই। এর মধ্যে একজন এসে জানতে চেয়েছিল যে কোনো উকিলের সাহায্য চাই কি না। অনিমেষ পরিষ্কার না বলেছে। নিজের কথা তার চেয়ে কোনো উকিল ভালো করে বলতে পারবে না। প্রথম দিকে সে একটা উত্তেজনায় ভুগত। কাঠগড়ায় যদি তাকে বিচারক জিজ্ঞাসা করেন, সে জ্বালাময়ী বক্তৃতা দিবে। এই বিচার ব্যবস্থার সুস্থতা সম্পর্কে সে স্পষ্ট অভিযোগ জানাবে। কিন্তু যত দিন যাচ্ছে ততই উত্তেজনা তার ছেলে মানুষই মনে হচ্ছে। ধরা যাক সরকারি উকিলের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে সে মুক্তি পেল, তখন সে কোথায় যাবে? বাকি জীবনটা সে কিভাবে কাটাবে? তার চেয়ে এই ভালো, কোনো রকম পাল্টা জবাব দেবে না। যদি তার যাবজ্জীবন জেল হয়, এখন সেটাই তার পক্ষে মঙ্গল। এরকম বিষাদে সে ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল। শারীরিক অক্ষমতার সঙ্গে এক ধরনের মানসিক ক্লীবতা তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। মাঝে মাঝেই তার মাথায় অন্য সব চিন্তা আসতে লাগলো। কোর্ট পুলিশ তার কেস তুলছে না, ঠিক যেভাবে ওর সঙ্গী ছেলেটাকে ফেলে রাখা হয়েছে, ওকেও যেন ওরা তেমনি দেখছে। নিজেকে এরকম ছেঁড়া কাগজের মতো দেখতে যখন অসহ্য লাগে, তখনই মরে যাওয়ার কথা মনে হয়। এই ঘরে বাস করে আত্মহত্যা করার আপাতত কোনো সুযোগ নেই। গলায় দড়ি কিংবা বিষ খাওয়ার কোনো উপায় নেই। আত্মহত্যার কথা মনে হলেই যার মুখটা চোখের সামনে ভেসে ওঠে, কষ্ট করে মন থেকে সরাতে চাইছে, সেই মুখটা যেন ভার হয়ে বলে, ছি, তুমি তা তো দুর্বল নও অনিমেষ। তখনই হো করে হেসে ওঠে অনিমেষ, জেলের ঘরে বসে। শেষের দিকের হাসিটা ভেঙে যায়, গলা বন্ধ হয়ে। দুর্বল কাকে বলে? যে লড়তে পারে না, যার সর্বস্ব কেড়ে নিল প্রতিবাদের সামান্য ক্ষমতা যে ধরে না, সে কি দুর্বল নয়? এইভাবে হামাগুড়ি দিয়ে যাকে হাঁটতে হয়, তার বল কোথায়? এমনকি আত্মহত্যা করার মতো শক্তি তার নেই। এইসব ভাবনা মাথায় এলেই সে ছটপট করে। মনে হয় ক্রমশ উন্মাদ হয়ে যাবে। একদম বোধশূন্য হয়ে যাওয়া বরং ভালো। পৃথিবীতে সম্পর্কে অভিযোগ থাকে না তাহলে, কিন্তু তা হচ্ছে না। যখন তখন অনিমেষ কী করতো সে জানে না। যদি পাশের ছেলেটি এরকম আহত না হতো। একটু একটু করে ছেলেটি ওর উপর নির্ভর করতে শিখল। ওর সঙ্গে কথা বলে অনিমেষের সময় কেটে যায়। এক মজার খেলা। অনিমেষ কথা বলতে শুরু করলে ছেলেটি চুপচাপ করে ওর দিকে চোখ মেলে বসে থাকে। যতক্ষণ না অনিমেষের মুখ বন্ধ হচ্ছে, ততক্ষণ দৃষ্টি সরায় না সে। ক্রমশ এক নতুন খেলা হয়ে দাঁড়ালো। সময় কাটানোর সমস্যা আর নেই। নিজের কথা, যা করার উদ্দেশ্য ছিল, কিছু করা হলো না, সব কথা ছেলেটিকে বলতো অনিমেষ। মাঝে মাঝে বিরক্ত লাগলেও এক ধরনের উষ্ণতা অনুভব করতো সে। একটা রক্ত মাংসের মানুষ তার কথা শুনছে। ছেলেটির কোনো প্রতিক্রিয়া হতো না, তবু মানুষ তো। এইরকম একদিন কথা বলতে বলতে হেসে ফেলল অনিমেষ। এই ছেলেটি যেন গোটা ভারতবর্ষের প্রতিনিধি হয়ে তার সামনে বসে আছে। যে যাই বলুক, যার কোনো কিছুতেই এসে যায় না। জেলে বসে সময়ের হিসেব রাখা মুশকিল। মাঝে মাঝে অনিমেষেরই হিসাব গুলিয়ে যায়, ঠিক কত বছর পার হয়ে গেল। এর মধ্যে জেলের এক কর্তা এসে অনিমেষকে বলছিল, মুক্তি পেলে কোথায় যাবেন? মুক্তি পাচ্ছি নাকি বলা যায় না, যা তোড়জোড় চলছে পেলেও পেতে পারেন। অনিমেষ লোকটির দিকে তাকালো। শুধু পোশাক একটা মানুষের চেহারা পাল্টে দেয়। এই কয় বছরে এই লোকটি তার সঙ্গে খারাপ ব্যবহার করছে না। লোকটি আবার বলল, এখন কেউ আপনার সঙ্গে দেখা করতে চাইলে করতে পারেন। তেমন ইচ্ছে থাকলে আপনি তাদের চিঠিতে জানিয়ে দিন। কি হবে দেখা করে? সেটা আলাদা কথা, কিন্তু আপনার এই শারীরিক অবস্থায় জেলের বাইরে যাতে বিপদে না পড়েন, তার জন্যই যোগাযোগ করা দরকার। আমি কারো দায় হতে চাই না। প্রতিবন্ধীদের জন্য একটা আশ্রম আছে, এখানে নানা হাতের কাজ শেখানো হয় তাদের জীবনে নিজের পায়ে দাঁড়াবার জন্য। সেখানে যাবেন? হেসে ফেলল অনিমেষ। বাহ, চমৎকার, একটু দেখুন না আমার জন্য। সরকার পাল্টে গেছে, এর মধ্যে অনিমেষ জানল ভারতবর্ষ এখন চুপচাপ শান্ত। কোনো সুখ নেই কিংবা আফসোস। কোথাও আনাচে কানাচে যারা একদা স্বপ্ন বুনত, তারা বেঁচে মরে আছে, অথবা তাদের অস্তিত্ব আর তেমন জোরদার নয়। পশ্চিমবাংলার মানুষ বিপুল ভোটে বামপন্থীদের নির্বাচিত করেছে। নির্বাচন ও গণতন্ত্রের উপর
দেশের মানুষ তাদের আস্থা জানিয়েছে। অনিমেষদের প্রচার এবং বিপ্লবের স্বপ্ন নিয়ে এখন আর কেউ ভাবে না। জেলের ভেতরে যারা গোপনে গোপনে এখন আশা রাখত, তারা ভেঙে পড়ল। অনিমেষের কিন্তু এই খবরে কোনো প্রতিক্রিয়া হলো না। তবে নতুন মন্ত্রিসভা দায়িত্ব নিলে সে একটা নাম দেখে ঈষৎ চমকে উঠেছিল। পরে হেসে ফেলেছিল শব্দ করে। সুদীপ মন্ত্রিসভায় একটি ভালো জায়গা পেয়েছে, বিমান নয়। ইউনিভার্সিটির ছাত্র ফেডারেশনের জেনারেল সেক্রেটারি থেকে অনেক ধাপ এগিয়ে সুদীপ চুরুট মুখে পশ্চিমবাংলার মন্ত্রী হয়ে বসেছে। অনিমেষের মনে পড়ল, সুদীপের মধ্যে একটা পরিকল্পিত ভাবনা সবসময় কাজ করত। কিসে লাভ বেশি হয় কিংবা কোন ঘটনা বেশি প্রচার এনে দেবে, এ ব্যাপারে ইউনিভার্সিটিতে সে বিমানের চেয়েও সজাগ ছিল। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।